নমস্কার বন্ধুরা, সাবজেক্ট শর্টসের আজকের এই বিস্তারিত ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা অর্থনীতির একদম গভীর এবং মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আমাদের দুটি শব্দের মধ্যে পার্থক্য পরিষ্কার করে নিতে হবে: ইকোনমি এবং ইকোনমিক্স। ইকোনমি হলো এমন একটি ব্যবস্থা বা সিস্টেম যেখানে কোনো ব্যক্তি, পাবলিক বা সরকারি অথবা প্রাইভেট অর্গানাইজেশন সমাজে গুডস অ্যান্ড সার্ভিসেসের প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশনে অংশগ্রহণ করে। সহজ কথায়, ইকোনমি হলো প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশনের একটি সিস্টেম। একটি ইকোনমির প্রাইমারি ফাংশন হলো আমাদের চারপাশের দুষ্প্রাপ্য অথচ মূল্যবান রিসোর্সগুলোকে চিহ্নিত করা, এরপর সেই সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহার করে এমনভাবে গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি ও কেনাবেচা করা যাতে প্রফিট বা কস্ট একদম মিনিমাইজ রাখা যায় এবং সামাজিক উন্নয়ন বা সোশ্যাল ডেভেলপমেন্টকে ম্যাক্সিমাইজ করা যায়। অন্যদিকে ইকোনমিক্স হলো একটি সোশ্যাল সায়েন্স যা আমাদের সম্পদের প্রোডাকশন, কনজামশন এবং ট্রান্সফার নিয়ে আলোচনা করে। অন্য দৃষ্টিকোণ থেকে বললে, ইকোনমিক্স হলো সেই বিজ্ঞান যা অর্থনৈতিক সম্পদের সঠিক উপযোগিতা পাওয়ার প্রয়োজনীয় পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করে। এই শাস্ত্রটি মূলত আলোচনা করে কিভাবে সম্পদের হাত বদল হয় এবং রিসোর্সেস কিভাবে ব্যবহৃত হয়। 1776 সালে ফাদার অফ ইকোনমিক্স বা অর্থনীতির জনক বলে পরিচিত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ইকোনমিক্সের একটি দারুণ সংজ্ঞা দিয়েছিলেন। তিনি ইকোনমিক্সকে সংজ্ঞায়িত করেছিলেন ন্যাশনাল ওয়েলথ বা জাতীয় সম্পদের প্রকৃতি, উপযোগিতা এবং ব্যবহার সম্পর্কে একটি ইনকোয়ারিং ডিসিপ্লিন বা অনুসন্ধানী শাস্ত্র হিসাবে। ইকোনমিক্সকে মূলত দুটি প্রধান শাখায় ভাগ করা যায়। এগুলি হল মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স। চলুন এদের মধ্যে কম্প্যারিজন করা যাক। প্রথমে আসি মাইক্রো ইকোনমিক্সের কথায়। এই শাখাটি সম্পূর্ণভাবে স্পেসিফিক অর্গানাইজেশনস বা আলাদা আলাদা ব্যক্তির অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করে। যেমন ধরুন, একটি ইন্ডিভিজুয়ালি ওন কোম্পানি, একজন কনজিউমার অথবা একটি সিঙ্গল ফ্যামিলি। এটি মূলত মার্কেট গুডস অ্যান্ড সার্ভিসেস, ব্যক্তিগত অর্থনৈতিক সমস্যা, ব্যক্তিগত অর্থনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করা বিভিন্ন ফ্যাক্টর এবং এই ব্যক্তিগত চাহিদাগুলো কিভাবে সামগ্রিক মার্কেট ডিমান্ড এবং প্রাইসিংকে প্রভাবিত করে তা নিয়ে আলোচনা করে। মাইক্রো ইকোনমিক্সে মার্কেট সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এর অ্যাপ্রোচ হল বটম আপ, অর্থাৎ নিচ থেকে উপরে। এর বিষয়বস্তু হল পার্সোনাল ইনকাম, প্রাইসিং এবং প্রোডাকশন। এর কোর প্রবলেম হল দাম নির্ধারণ এবং সম্পদ বণ্টন। এর প্রাইমারি ডিটারমিনেন্ট হল কোনো স্পেসিফিক প্রোডাক্টের ডিমান্ড এবং সাপ্লাই। উদাহরণ হিসাবে আমরা প্রাইসিং, কনজিউমার ইকুইলিব্রিয়াম এবং ইন্ডিভিজুয়াল ডিমান্ড এবং সাপ্লাইয়ের কথা বলতে পারি। এবার আসি ম্যাক্রো ইকোনমিক্সে। এর পরিধি অনেক বড়। এটি সামগ্রিক এবং লার্জ স্কেল অর্থনৈতিক বিষয় নিয়ে কাজ করে। এর অ্যাপ্রোচ হল টপ ডাউন, অর্থাৎ ওপর থেকে নিচে। এর বিষয়বস্তু হল জাতীয় আয়, প্রোডাকশন, দামের ওঠানামা অথবা ইনফ্লেশন। এর কোর প্রবলেম হল ইনকাম লেভেলস এবং এমপ্লয়মেন্ট নির্ধারণ করা। এর প্রাইমারি ডিটারমিন্যান্ট হল সামগ্রিক অর্থনীতিতে অ্যাগ্রিগেট প্রোডাক্ট ডিমান্ড এবং সাপ্লাই। ম্যাক্রো ইকোনমিক্সের উদাহরণ হিসাবে আমরা ন্যাশনাল ইনকাম, ইনফ্লেশন, অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, পভার্টি এবং আনএমপ্লয়মেন্টের কথা বলা যায়। কর্মসংস্থান, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি এবং ইনফ্লেশনের মতো ম্যাক্রো ইকোনমিক সমস্যার সমাধানের ক্ষেত্রেও গভর্নমেন্ট একটি অত্যন্ত ক্রিটিক্যাল ভূমিকা পালন করে। ম্যাক্রো ইকোনমিক্স মূলত এমপ্লয়মেন্ট লেভেলস, ন্যাশনাল ইনকাম এবং পরিবার, শিল্প বা অন্যান্য প্রতিষ্ঠানের সামগ্রিক ডিমান্ড, সাপ্লাই বা অর্থনৈতিক আচরণের মতো ভেরিয়েবলগুলোর উপর ফোকাস করে। ম্যাক্রো ইকোনমিক্সের প্রধান 4টি সেক্টর বা খাত রয়েছে। এগুলি হল হাউসহোল্ড সেক্টর বা কনজিউমার্স। এর মধ্যে তারা পড়েন যারা গুডস অ্যান্ড সার্ভিসেস কনজিউম করেন বা ব্যবহার করেন। তারা মূলত প্রোডাক্টের দাম মেটানোর জন্য নিজেদের আয় ব্যয় করে থাকেন। প্রোডিউসার সেক্টর বা বিজনেস, এরা হল প্রফিট সিকিং প্রাইভেট এন্টিটিজ বা বেসরকারি প্রতিষ্ঠান যারা গুডস অ্যান্ড সার্ভিসেসের উৎপাদন এবং গুণগত মান উন্নয়নের সাথে জড়িত। গভর্নমেন্ট সেক্টর, এর মধ্যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত যারা রিসোর্স অ্যালোকেশনে সিদ্ধান্ত নেয়, ট্যাক্স কালেক্ট করে এবং সাবসিডি প্রদান করে। এরা প্রোডাকশন এবং ডেভেলপমেন্টাল উভয় ধরনের কাজই করে থাকে। এক্সটার্নাল সেক্টর, এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে ফরেন বিজনেস অর্গানাইজেশনস এবং ফরেন গভর্নমেন্টস। এই এন্টিটিগুলো নিজ দেশের সাথে অন্যান্য দেশের অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত। অর্থনীতিতে দুটি শব্দ খুব বেশি ব্যবহৃত হয়: ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্ট।
এই দুটোর পার্থক্য বোঝা খুব জরুরি। ইকোনমিক গ্রোথ হলো একটি কোয়ান্টিটেটিভ মেজার। একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের রিয়াল ইনকাম, ন্যাশনাল ইনকাম এবং পার ক্যাপিটা ইনকাম ক্রমাগত বৃদ্ধি পেলে তাকে ইকোনমিক গ্রোথ বলা হয়। এটি অর্জিত হয় রিসোর্সের গুণগত এবং পরিমাণগত বৃদ্ধি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস এবং গুডস অ্যান্ড সার্ভিসেসের গুণগত মান উন্নয়নের মাধ্যমে। সাধারণত এটি জিডিপি গ্রোথ রেট দ্বারা পরিমাপ করা হয়। এর ফর্মুলা হল ইকোনমিক গ্রোথ ইকুয়ালস টু অ্যানুয়াল পার্সেন্টেজ গ্রোথ রেট অফ পার ক্যাপিটা ইনকাম। তবে এর একটি বড় ড্রব্যাক রয়েছে। ইকোনমিক গ্রোথ সম্পদের অবক্ষয়কে হিসাবে ধরে না, যার ফলে পরিবেশ দূষণ এবং রোগব্যাধির প্রাদুর্ভাব হতে পারে। এটি শুধুমাত্র রিয়েল ইনকাম বৃদ্ধিতে ফোকাস করে, কিন্তু রিসোর্স ডিগ্রেডেশনকে উপেক্ষা করে। অন্যদিকে ইকোনমিক ডেভেলপমেন্ট হলো একটি অনেক ব্রডার কনসেপ্ট এবং এটি একটি কোয়ালিটেটিভ মেজর। এটি শুধুমাত্র পার ক্যাপিটা বা জাতীয় উৎপাদনের দিকেই তাকায় না, বরং লিটারেসি রেট, স্বাস্থ্যসেবার মান, যেমন প্রতি 1000 জনে কজন ডাক্তার আছেন, বাসস্থান, এনভায়রনমেন্টাল কোয়ালিটি, লাইফ এক্সপেক্টেন্সি এবং নারী ও শিশুদের উন্নয়নের মতো বিষয়গুলো বিবেচনা করে। এর ফলে গুডস অ্যান্ড সার্ভিসেসের সাপ্লাই বৃদ্ধি পায়, স্ট্যান্ডার্ড অফ লিভিং উন্নত হয়, দারিদ্র্য দূর হয় এবং সম্পদের বৈষম্য হ্রাস পায়। এটি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দ্বারা নির্ধারিত হয়, যার মধ্যে শিক্ষার হার এবং গড় আয়ুর মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে, যা প্রোডাক্টিভিটি এবং আর্থিক প্রগতিকে প্রভাবিত করে। ইকোনমিক ডেভেলপমেন্টের ফর্মুলা হল ইকোনমিক গ্রোথ প্লাস স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দ্য ইকোনমি। এবার আমরা জানব অর্থনীতি কত প্রকারের হয়। অর্থনীতিবিদ ফার্গুসনের মতে 3টি প্রধান ধরনের ম্যাক্রো ইকোনমিক্স রয়েছে। প্রথমটি হল ক্যাপিটালিস্ট ইকোনমি। এটি একটি অটোম্যাটিক সেলফ রেগুলেটেড ব্যবস্থা, যা মূলত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব স্বার্থ এবং মুনাফার উদ্দেশ্য দ্বারা চালিত হয়। এটি হাইলি কম্পিটিটিভ। এখানে সম্পদের মালিক নিজেই সিদ্ধান্ত নেন যে সেগুলো কোথায় এবং কিভাবে ব্যবহার করা হবে। মার্কেট সাপ্লাই এবং ডিমান্ড নির্ধারণ করে প্রোডাক্টের দাম এবং মুনাফার হার। এখানে সরকারের ভূমিকা একদম সীমিত। তারা কেবল বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এবং মার্কেটের প্রাথমিক নিয়মকানুন ঠিক করে দেয়। এখানে সম্পদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয়, কারণ এতেই সর্বোচ্চ মুনাফা পাওয়া যায়। এই অর্থনীতি লেজেস ফেয়ার নীতি মেনে চলে, যার মানে হল এটি সরকারি নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত। দ্বিতীয়টি হল প্ল্যান্ড বা আমান্ড ইকোনমি। এই অর্থনীতিটি সম্পূর্ণভাবে সরকার দ্বারা পরিকল্পিত ও নিয়ন্ত্রিত হয়। সরকার সমস্ত অর্থনৈতিক সম্পদ এবং ফ্যাক্টরস অফ প্রোডাকশনের মালিক হয়। সরকারি স্কেয়ার্স রিসোর্সেস বণ্টন করে, সেগুলোর প্রবাহ নির্ধারণ করে এবং সমস্ত দ্রব্যের দাম ঠিক করে দেয়। সরকারি অর্থনীতিবিদরাই ঠিক করেন কি উৎপাদন করা হবে এবং কিভাবে বণ্টন করা হবে। এই ব্যবস্থার প্রধান লক্ষ্য কিন্তু মুনাফা নয়, বরং ইনকাম ইনইকুয়ালিটি কমানো এবং দাম স্থিতিশীল রাখা। তবে এখানে ইকোনমিক গ্রোথ খুব ধীর গতির হয়, কারণ এটি সাপ্লাই এবং ডিমান্ডের মৌলিক নীতিগুলোকে উপেক্ষা করে। যেহেতু মুনাফা এখানে মূল লক্ষ্য নয়, তাই সম্পদের সর্বোচ্চ বা সর্বোত্তম ব্যবহারও এখানে হয় না। তৃতীয় প্রকারটি হল মিক্সড ইকোনমি। এটি মূলত ক্যাপিটালিস্ট এবং কমান্ড ইকোনমির একটি সংমিশ্রণ। এটি মুনাফার জন্য উৎপাদনের পাশাপাশি সামাজিক উন্নয়নের ওপরও জোর দেয়। এখানে সম্পদের মালিকানা সরকার এবং প্রাইভেট এন্টিটি উভয়ের মধ্যেই ভাগ করা থাকে। এই অর্থনীতিতে আপনি সম্পূর্ণ সরকারি, সম্পূর্ণ বেসরকারি এবং যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান দেখতে পাবেন। প্রাইভেটলি ওন্ড রিসোর্সেসগুলো মার্কেট রেট অনুযায়ী বণ্টিত হয়, আর সরকারি সম্পদগুলো সোশ্যাল প্রোগ্রেসের জন্য ব্যবহৃত হয়। এটি উভয় ব্যবস্থার পজিটিভ দিকগুলো গ্রহণ করে এবং নেগেটিভ দিকগুলো বর্জন করে। এই ব্যবস্থায় মুনাফা এবং জনকল্যাণের মধ্যে ভারসাম্য বজায় রেখে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয়। একটি বড় উদাহরণ হল আমাদের ইন্ডিয়ান ইকোনমি, যা একটি মিক্সড ইকোনমি। সব শেষে আমরা আলোচনা করব অর্থনীতির বিভিন্ন সেক্টর নিয়ে। অ্যালেন ফিশার, কলিন ক্লার্ক এবং জি ফুরেস্টিয়ে প্রাথমিক 3টি ইকোনমিক সেক্টরের থিওরি প্রস্তাব করেছিলেন। এই তত্ত্ব অনুযায়ী একটি অর্থনীতি যখন উন্নত হতে থাকে, তখন তার প্রধান কার্যগুলো প্রাইমারি সেক্টর থেকে সেকেন্ডারি সেক্টরে স্থানান্তরিত হয় এবং শেষমেশ তার টারশিয়ারি সেক্টরে পৌঁছায়।
আধুনিক অর্থনীতিতে একটি উন্নত অর্থনীতির জ্ঞান এবং সিদ্ধান্ত গ্রহণের দিকগুলো সঠিকভাবে তুলে ধরার জন্য টার্সিয়ারি সেক্টরকে আরও দুটি উপবিভাগে ভাগ করা হয়েছে: কোয়াটার্নারি এবং কুইনারি সেক্টর। চলুন সব মিলিয়ে এই 5টি সেক্টর বিস্তারিত জেনে নিই। প্রাইমারি সেক্টর, দ্য এক্সট্র্যাক্টরস। এই সেক্টর সরাসরি প্রাকৃতিক সম্পদ এক্সট্র্যাকশন এবং সংগ্রহের উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ এগ্রিকালচার, ফরেস্ট্রি, পশুপালন, ডেয়ারি প্রোডাকশন এবং ফিশিং। সেকেন্ডারি সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, দ্য ম্যানুফ্যাকচারার্স। এরা প্রাইমারি সেক্টরের আউটপুটগুলোকে র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করে গুডস তৈরি করে, যেমন আখ থেকে চিনি বা তুলো থেকে পোশাক তৈরি। এছাড়া বিদ্যুৎ, গ্যাস এবং জল সরবরাহ এর উদাহরণ। টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর, দ্য ফ্যাসিলিটেটর্স। এরা প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় সেক্টরকেই সাপোর্ট প্রদান করে এবং সার্ভিস প্রদানের মাধ্যমে তাদের উন্নতিতে সাহায্য করে। এর মধ্যে পড়ে ট্রান্সপোর্ট, ট্রেড, টেলিকমিউনিকেশন, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, রেস্টুরেন্টস এবং সামাজিক বা ব্যক্তিগত সার্ভিসেস। কোয়াটার্নারি সেক্টর, নলেজ সেক্টর। এটি একটি ইন্টেলেকচুয়াল এবং নলেজ বেসড সেক্টর। এর মধ্যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ট্যাক্স কনসালটেন্সি এবং এডুকেশন অন্তর্ভুক্ত। স্কুইনারি সেক্টর, ডিসিশন মেকিং সেক্টর বা দ্য ডিসাইডার্স। এটি টার্সিয়ারি সেক্টরের একটি স্পেশালাইজড এক্সটেনশন, যা মূলত জ্ঞানভিত্তিক, ইন্টেলেকচুয়াল এবং তথ্য উৎপাদনকারী কার্যকলাপের ওপর ফোকাস করে। এটি একটি সমাজের সর্বোচ্চ স্তরের সিদ্ধান্ত গ্রহণের জায়গা। যারা বড় বড় সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তন আনেন, সেই সব টপ লেভেল ইনোভেটর এবং এক্সিকিউটিভস এই সেক্টরের অন্তর্গত। এই সেক্টরে প্রফেশনালদের প্রায়শই গোল্ড কলার ওয়ার্কার্স বলা হয়। এর উদাহরণ হল টপ গভর্নমেন্ট অফিসিয়ালস, বড় কর্পোরেশনের সিইও বা টপ এক্সিকিউটিভস, টপ টিয়ার রিসার্চ সায়েন্টিস্ট এবং হাই লেভেল লিগ্যাল বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার্স। তো বন্ধুরা, এই ছিল অর্থনীতির একদম মূল ভিত্তির সম্পূর্ণ বিশ্লেষণ। ইকোনমি এবং ইকোনমিক্সের সংজ্ঞা থেকে শুরু করে ম্যাক্রো ইকোনমিক্সের সেক্টর, গ্রোথ বনাম ডেভেলপমেন্টের তুলনামূলক বিচার এবং অর্থনীতির বিভিন্ন প্রকারভেদ এবং 5টি গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আশা করি অর্থনীতির এই বেসিক কনসেপ্টগুলো আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।